হ্যালো অ্যান্ড ওয়েলকাম সকলকে। তো আজকে একটা নতুন সিরিজ শুরু করছি, যেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটির ওপরে। আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর একটা সিরিজ চলছে, ওটাও চলবে সাইমালটেনিয়াসলি ইন্ডিয়ান পলিটির সঙ্গে, এবং তার সঙ্গে যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু বার্নিং টপিক এবং তার সঙ্গে যে স্ট্যাটিকটা কমপ্লিট হচ্ছে সেটাও চলবে, ঠিক আছে? ওটা ওকেশনালি আসবে, এই দুটো আমাদের সাইমালটেনিয়াসলি চলবে। এবং এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেন গুলো, সেগুলো আমরা একটু অ্যানালাইসিস এর মাধ্যমে টপিক গুলো ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? চলো শুরু করা যাক। The constituent the constitution of independent India was put in practice on, অর্থাৎ put on practice বলতে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি কবে এটা এনাক্ট করা হয়েছে, ঠিক আছে? কবে এটাকে লাগু করা হয়েছে সেই। তো এটার অ্যাকচুয়াল ডেট আমরা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে 26 নভেম্বর 1950, ঠিক আছে? মানে আমাদের অপশন এখানে সি, মানে অ্যাকচুয়ালি অপশন বি হতো, এখানে যেহেতু সি দেওয়া আছে আমি সি বলছি, ঠিক আছে? অ্যাকচুয়াল অপশন হচ্ছে বি। আচ্ছা, এবার কথা হলো যে এটা তো ইনঅ্যাক্ট করা হলো, তাহলে অ্যাডপ্ট কবে করা হলো? অ্যাডপ্টের একটা ডেট আছে। আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হচ্ছে 26, সরি এটা জানুয়ারি হতো, হ্যাঁ এটা জানুয়ারি হতো। এটা হচ্ছে আমাদের 26 নভেম্বর 1949, ঠিক আছে? তাহলে দুটো জিনিস আমি ক্লিয়ার করে দিই, এটা যেহেতু ভুল করে দিয়েছিলাম। 26 জানুয়ারি 1950 আমাদের কনস্টিটিউশন ইনঅ্যাক্ট হচ্ছে, আর 26 নভেম্বর 1949 আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হচ্ছে। এবার ব্যাপার হলো যে এই দিন যদি কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়, তাহলে এই দিন কেন ইনঅ্যাক্ট করা হলো না? কারণ আমরা জানি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1929 একটা সেশন হয়েছিল, যেটা হচ্ছে লাহোর সেশন, এবং এইখানে প্রিসাইড করছিলেন আমাদের হচ্ছে জওহরলাল নেহেরু, আমাদের যিনি ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন। জওহরলাল নেহেরু এখানে প্রিসাইড করছিলেন। এই ডিসেম্বর মাসে উনি ঘোষণা করলেন যে আমরা এবার পূর্ণ স্বরাজ, এই পূর্ণ স্বরাজের দিকে এগোবো আমরা, ঠিক আছে? এই পূর্ণ স্বরাজ ডিক্লারেশনটা এই 1929 লাহোর সেশনে হয়েছিল, এবং সেই অনুযায়ী 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর উনি রাভি নদীর তীরে ট্রাই কালার যে পতাকা, অর্থাৎ তেরঙ্গা পতাকা যে আমাদের আছে, সেই তেরঙ্গা পতাকা কিন্তু উত্তোলন করেন এবং সবাইকে ডাক দেন 1930 সালের 26 জানুয়ারি আমরা ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে পালন করব, ঠিক আছে? এই 26 জানুয়ারি আমরা ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে পালন করব। এবার 1947 সালে দেশ স্বাধীন হলো। 1947 সালের 15ই আগস্ট, 15 আগস্ট মিড নাইটে আমাদের দেশ স্বাধীন হলো। জওহরলাল নেহেরু সেই বিখ্যাত স্পিচ, ঠিক আছে? তো তাহলে 15ই আগস্ট যেহেতু দেশ স্বাধীন হয়েছে, এটা যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে পালন করা হচ্ছে এই 26 জানুয়ারিটাকে, তাহলে এইটার কি হবে? এই জন্য এই 26 জানুয়ারিটাকে রিপাবলিক ডে হিসেবে ঘোষণা করা হলো, এবং এই দিন কনস্টিটিউশনকে এনাক্ট করা হলো, ঠিক আছে? এবং এই দিনটা কি হিসেবে ঘোষণা করা হলো? না, রিপাবলিক ডে হিসেবে, ঠিক আছে? আর 15 আগস্ট 1947 আমরা জানি দেশ স্বাধীন হয়েছে। 26 জানুয়ারি 26 নভেম্বর যদি এখানে থাকতো, তাহলে এটা অ্যাডপ্টেড ডেটটা ছিল, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ 1946 ওয়াজ, অর্থাৎ 1946 এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে ছিলেন? আচ্ছা, প্রেসিডেন্ট আমরা জানি এটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, আব্দুল কালাম আজাদ নয়। আচ্ছা, এখানে একটু কনফিউশন তৈরি হতো যদি ডক্টর সচিদানন্দ সিনহা অপশনে থাকতো। নন্দ সিনহা যদি অপশনে থাকতো, তাহলে একটু কনফিউশনটা আমাদের তৈরি হতো। কারণ কি? কারণ হচ্ছে ডক্টর সচিদানন্দ সিনহা আমাদের ফার্স্ট যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির মিটিং হয়, অর্থাৎ 9 ডিসেম্বর 1946, আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে ফার্স্ট মিটিং হয়, সেখানে কিন্তু প্রিসাইড করেছিলেন আমাদের সচিদানন্দ সিনহা। কি কারণে? কারণ অরিজিনাল একদম একদম ওল্ডেস্ট মেম্বার এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ঠিক আছে? এটাকে ফ্রেঞ্চ প্র্যাকটিস বলা হয়। ফ্রান্সের একটা প্র্যাকটিস আছে, যেটা আমাদের বর্তমান দিনে আমরা যদি আমাদের গ্রামে গঞ্জে বা কোথাও ক্লাবে ফ্লাবে আমরা যদি দেখি, প্রেসিডেন্ট হিসেবে কাকে আহ, দায়িত্ব দেওয়া হয়, কোনো সভার সভাপতি হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয়? যিনি বয়স্ক থাকেন,
তেনাকে দায়িত্ব দেওয়া হয়। এটা একটা ফ্রেঞ্চ প্র্যাকটিস। তো সেই হিসেব অনুযায়ী ফার্স্ট যে মিটিং ছিল সেখানে তখন তো প্রেসিডেন্ট ঠিক করা হয়নি, তো তখন ডক্টর সচিদানন্দ সিনহাকে আমাদের প্রথম প্রেসিডেন্ট হিসেবে সিলেক্ট করা হয়। তারপরে যখন 13 ডিসেম্বর আমাদের সেকেন্ড মিটিং শুরু হয়, তখন থেকে কিন্তু পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে আসেন আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে। আর জওহরলাল নেহেরু আমি যদি দেখি, তাহলে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির যে কমিটি গুলো ছিল, যেমন ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটি, ঠিক আছে, বা হচ্ছে আমাদের ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি, এগুলোর কিন্তু দায়িত্বে ছিলেন বা এগুলোর চেয়ারম্যান ছিলেন কিন্তু জওহরলাল নেহেরু। আর বল্লভভাই প্যাটেল ছিলেন প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি। অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল আমি যদি বলি, তাহলে তিনি কিন্তু ছিলেন প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটির চেয়ারম্যান, কমিটির চেয়ারম্যান। ঠিক আছে। আচ্ছা, আর আবুল কালাম আজাদ, ইনি হচ্ছেন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যে ছিল আমাদের স্বাধীনতার আগে, সেই ইন্টারিম গভর্নমেন্টের ফার্স্ট কি বলবো এনাকে, আমাদের মিনিস্টার অফ এডুকেশন ছিলেন। ঠিক আছে, এডুকেশন মিনিস্টার, মিনিস্টার অফ এডুকেশন ছিলেন আমাদের এই আবুল কালাম আজাদ। ঠিক আছে, অনেকগুলো ইনফরমেশন এখানে জানা হলো আমাদের। সচিদানন্দ সিনহা আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট ছিল কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির, যেটা 9 ডিসেম্বর আমাদের ফার্স্ট মিটিং হয়েছিল। আচ্ছা, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির ফরমেশন কার রেকমেন্ডেশনে হয়? না, এটা হয় হচ্ছে আমাদের ক্যাবিনেট মিশন প্ল্যানের রিকমেন্ডেশন। আমাদের যে ক্যাবিনেট মিশন প্ল্যান আছে, সেই ক্যাবিনেট মিশন প্ল্যানের রিকমেন্ডেশনে কিন্তু এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিটা তৈরি হয়। ঠিক আছে, যেটা 1946-এ এসেছিল। ওকে, চলো। আচ্ছা, জওহরলাল নেহেরু বললাম, ইউনিয়ন পাওয়ার কমিটি, আচ্ছা এই দুটো হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে, ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি। সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি, এবং অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটসও আছে, ওটাও ছিলেন বল্লভভাই প্যাটেল। আচ্ছা, আর ইন্টারিম গভর্নমেন্টের মিনিস্টার অফ এডুকেশন ছিলেন আমাদের, কে বললাম, আবুল কালাম আজাদ। ঠিক আছে, চলো। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড, যেটা আমি ফার্স্ট কোশ্চেনে আলোচনা করেছিলাম যে কবে অ্যাডপ্ট করা হয়, এটা অ্যাডপ্ট করা হয় আমাদের November 26, 1949-এ। এই দিন আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ সাইন করেন। এবং আমাদের এনাক্ট কবে হয়? এনাক্ট হয় হচ্ছে 26শে জানুয়ারি 1950, এটা হচ্ছে আমাদের এনাক্টমেন্টের ডেট, অর্থাৎ এদিন লাগু করা হয়। ঠিক আছে। বাকি ডেট December 31 তারিখটা একটু ইম্পর্টেন্ট। December 31 হচ্ছে, মানে ইম্পর্টেন্ট বলতে এই অর্থে, 1929-এ এই দিন কিন্তু লাহোর সেশনের শেষে লাহোর সেশনের শেষে রাভি নদীর তীরে তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন জওহরলাল নেহেরু। ঠিক আছে। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্য ড্রাফটিং কমিটি সেট আপ বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে ড্রাফটিং কমিটি ছিল, তার চেয়ারপারসন কে ছিল? আচ্ছা, এই যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির ড্রাফটিং কমিটি, এটা এস্টাবলিশ হয় হচ্ছে আমাদের 7th নয়, এক মিনিট, এই ড্রাফটিং কমিটি আমাদের সেট আপ হয় হচ্ছে 29 আগস্ট 1947। এই সময় আমাদের ড্রাফটিং কমিটি সেট আপ হয়, এবং এর চেয়ারম্যান ছিলেন হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। এবং এই ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে টোটাল 7 জন মেম্বার ছিলেন আমাদের এই ড্রাফটিং কমিটি। তাদের নামগুলো আমি যদি দেখি, তাহলে প্রথমে দেখবো আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, এন গোপালাস্বামী আইয়াঙ্গার, ঠিক আছে, গোপালাস্বামী, ঠিক আছে। আচ্ছা, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, এন গোপালাস্বামী আইয়াঙ্গার, কে এম মুন্সি, মোহাম্মদ সাদাউল্লাহ, সাদাউল্লাহ,
এরপর এসেছিল আমাদের টি কৃষ্ণমাচারী। অ্যাকচুয়ালি টি কৃষ্ণমাচারী একজনকে রিপ্লেস করেছেন, তিনি হচ্ছেন ডিপি খৈতান। ডিপি খৈতান মারা যান। ডিপি খৈতান মারা যাওয়ার পরে আমাদের টি কৃষ্ণমাচারী আসেন, এবং আরেকজন হচ্ছে আমাদের আহ এন মাধব রাও। ইনিও একজনকে রিপ্লেস করেছিলেন, তিনি হচ্ছেন বিএল মিত্তার। বিএল মিত্তর হচ্ছে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং ওনাকে রিপ্লেস করে আসেন হচ্ছে মাধব রাও। তাহলে 1, 2, 3, 4, 5, 6, আর এখানে আছেন ডক্টর বি আর আম্বেদকর। এই টোটাল 7জন ছিলেন আমাদের ড্রাফটিং কমিটির মেম্বার। আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, এন গোপালস্বামী আয়েঙ্গার, কে এম মুন্সি, এম সাদাউল্লাহ বা মোহাম্মদ সাদাউল্লাহ, টি কৃষ্ণমাচারী, আর এন মাধব রাও। মনে রাখবে টি কৃষ্ণমাচারী কাকে রিপ্লেস করে? আমাদের ডিপি খৈতানকে, যিনি মারা যান, এবং এম মাধব রাও রিপ্লেস করেন বিএল মিত্তারকে, যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আচ্ছা, এখানকার মধ্যে জেএল নেহেরুর কথা আমি বলেছি। জেএল নেহেরু হচ্ছে আমাদের ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি এবং ইউনিয়ন পাওয়ার কমিটির হেডে ছিলেন। রাজেন্দ্র প্রসাদ যদি আমি দেখি, ইনি হচ্ছে আমাদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন। ইনি আরেক জায়গায় চেয়ারম্যান ছিলেন, সেটা হচ্ছে অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটি অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এই কমিটিতেও কিন্তু ইনি আমাদের চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। হাউ মেনি মেম্বার্স ওয়ার ইনিশিয়ালি ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ইনিশিয়ালি কতজন মেম্বার ছিল? ফার্স্ট কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বার যদি আমি ধরি, টোটাল 389 জন মেম্বার ছিলেন, যাকে এইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের 292 জন, যারা অ্যাকচুয়ালি ইলেক্টেড মেম্বার ছিলেন, এবং এনারা কোথায় ছিলেন? প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, পিএলএ লিখছি, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখান থেকে ইলেক্টেড মেম্বার ছিলেন 292 জন। 93 জন ছিলেন নমিনেটেড মেম্বার। কোথা থেকে নমিনেটেড? না, এরা হচ্ছে প্রিন্সিপাল স্টেট থেকে নমিনেটেড ছিলেন। ঠিক আছে, এবং চারজন ছিলেন হচ্ছে চিফ কমিশনার প্রভিন্স, যেটা দিল্লি, সেই চিফ কমিশনার প্রভিন্স অফ দিল্লি করে রাখছি এখানে, দিল্লি, এখান থেকে হচ্ছে 4জন ছিলেন। ঠিক আছে, এখানকার 4জন রিপ্রেজেন্টেটিভ ছিলেন, এই ছিলেন টোটাল 289 জন। এই জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে বলা হয় পার্টলি ইলেক্টেড পার্টলি নমিনেটেড। কারণ কি? কারণ এই প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে যারা এসেছিলেন তারা কিন্তু ইলেক্টেড মেম্বার, কিন্তু প্রিন্সিপাল স্টেট থেকে যারা এসেছিলেন তারা কিন্তু নমিনেটেড মেম্বার। ঠিক আছে, সুতরাং এই জায়গাটা মনে রাখবে। তা এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের পার্টলি ইলেক্টেড অ্যান্ড পার্টলি নমিনেটেড একটা বডি। Which of the following was the biggest source for the Constitution of India? Constitution of India biggest source কোনটা? Indian Government Act 1999, Indian Government Act 1935, Indian Independence Act 1947, and the above. আচ্ছা, এটার বিগেস্ট সোর্স হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট 1935। এই অ্যাক্ট গুলো পরে যখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের টপিকটা আসবে তখন অ্যাক্ট গুলো ডিটেলসে আমরা আলোচনা করব। আপাতত জেনে রাখো এই 1935 এর যে অ্যাক্ট, এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনালের সবচেয়ে মেজর সোর্স। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন। Sindhi language was included in the list of the official language in 8th schedule of our constitution in which year? অর্থাৎ সিন্ধি ল্যাঙ্গুয়েজটা আমাদের যে 8 নম্বর শিডিউলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে, সেটা কত সালে অ্যাড করা হয়েছে? আমরা জানি 8 নম্বর শিডিউলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে, প্রথমে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল টোটাল 14টা। এরপরে 1967 সালে 21st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের সিন্ধি অ্যাড করা হয়। ঠিক আছে, সিন্ধি অ্যাড করা হয়। এরপরে আমরা আসবো 21st, তাহলে আমাদের হবে 71st অ্যামেন্ডমেন্ট। এটা হচ্ছে 1992 সাল। এখানে কাকে কাকে অ্যাড করা হয়? এখানে অ্যাড করা হয় আমাদের কোঙ্কনি,
মণিপুরি, নেপালি। এবং এরপরে হচ্ছে 92তম 92nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা পাস হয় আমাদের 2003 সালে। এবং এখানে কে কে অ্যাড করা হয়? বোডো, ডোগরি, মেইথিলি এবং সাঁওতালি। ঠিক আছে, এই হচ্ছে টোটাল আমাদের ভাষা। 14টা প্রথম ছিল, তারপর আমাদের বাকি 8টা অ্যাড করা হয়, এবং টোটাল ল্যাঙ্গুয়েজ আমাদের বর্তমানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি ধরা হয় সেটা হচ্ছে 22টা। ঠিক আছে। The Constitution of India established a parliamentary system of government following the pattern of, কোন প্যাটার্ন ফলো করে? এটা এটা হচ্ছে আমাদের ব্রিটেনের প্যাটার্ন ফলো করে। ঠিক আছে, ব্রিটেন অর্থাৎ ইউকে। ইউকে থেকে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়েছি। আর কি নিয়েছি? ইউকে থেকে আমরা সিঙ্গেল সিটিজেনশিপ নিয়েছি। ঠিক আছে, এখান থেকে আর কি নিয়েছি? লোয়ার হাউস মোর পাওয়ারফুল, এই জায়গাটা নিয়েছি। আচ্ছা, আর কি নিয়েছি আমরা? নমিনাল হেড, প্রেসিডেন্ট ইজ এ নমিনাল হেড, সেটা আমরা এখান থেকে নিয়েছি। আচ্ছা, আর কি নিয়েছি? রুল অফ ল নিয়েছি। ঠিক আছে, আর কি নিয়েছি? স্পিকারের যে পোস্ট সেটা এখান থেকে নিয়েছি। আর কি নিয়েছি? বাইক্যামারাল পার্লামেন্ট বা বাইক্যামারাল লেজিসলেচার বলি, আর বেটার শুনতে লাগবে। বাইক্যামারাল লেজিসলেচার, এটা হচ্ছে আমাদের ইউকে থেকে নেওয়া হয়েছে। ফ্রান্স থেকে আমরা কি নিয়েছি? ফ্রান্স থেকে যদি আমরা দেখি, তাহলে ফ্রান্স থেকে নেওয়া হয়েছে আমাদের আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। ঠিক আছে, এটা নেওয়া হয়েছে এখান থেকে। আর আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি বললাম। আর ফ্রান্স থেকে কি নেওয়া হয়েছে? কনসেপ্ট অফ রিপাবলিক। এই রিপাবলিকের কনসেপ্ট আমাদের ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। আর কানাডা থেকে কি নেওয়া হয়েছে? কানাডা থেকে হচ্ছে ফেডারেল স্ট্রাকচার, যেটা আমাদের স্কিম অফ ফেডারেশন, ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার। এটা কিন্তু আমাদের কানাডা থেকে নেওয়া হয়েছে, সুইডেন থেকে সেরকম কিছু নেওয়া হয়নি। তো এই কটা হচ্ছে নেওয়া হয়েছে। আচ্ছা, কানাডা থেকে আরেকটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যাডভাইসরি জুরিসডিকশন। অ্যাডভাইসরি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এটা এখান থেকে নেওয়া হয়েছে কানাডা থেকে। চলো, in whose report the idea of federation of the state was first proposed, অর্থাৎ কার রিপোর্টে আইডিয়া অফ ফেডারেশনের কথা ফার্স্ট প্রপোজ করা ছিল? চক্রবর্তী রাজা গোপালাচারী, শরৎ বোস, মতিলাল নেহেরু, শ্যামাপ্রসাদ মুখার্জি। তো এটা হচ্ছে আমাদের মতিলাল নেহেরু রিপোর্টের, এটা বলা ছিল, যেটা হচ্ছে 1928-এ পাবলিশ হয়েছিল, যেখানে আমাদের ফেডারেশনের ফার্স্ট কনসেপ্ট এসেছিল। আচ্ছা, আর চক্রবর্তী রাজা গোপালাচারী আমাদের একজন ফেমাস কি বলবো, পলিটিক্যাল লিডার ছিলেন, এবং এনার একটা ফর্মুলা আছে যেটা রাজাজি ফর্মুলা নামে পরিচিত। এই রাজাজি ফর্মুলা যেটা হচ্ছে আমাদের 1944-এ দেওয়া হয়েছিল। ঠিক আছে, 1944-এ রাজাজি ফর্মুলা দেওয়া হয়, এবং এটা এটা একটা পলিটিক্যাল ডেডলক সৃষ্টি করেছিল সেই সময়, কারণ মুসলিম লীগ এবং আমাদের আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দুজনের মধ্যে টু নেশন থিওরি নিয়ে একটা পলিটিক্যাল ডেডলক সৃষ্টি হয়। ঠিক আছে, টু নেশন থিওরি নিয়ে একটা পলিটিক্যাল ডেডলক সৃষ্টি হয়, এবং সেই ডেডলকে রাজাজি ফর্মুলা আছে। রাজাজি ফর্মুলা কি কি বলে? যে যে সমস্ত মুসলিম অধ্যুষিত অঞ্চল এবং সব জায়গায় ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজের ওপর ভিত্তি করে একটা প্লেবিসাইড করানো হোক, অর্থাৎ গণভোট করানো হোক, তার মাধ্যমে ঠিক করা হোক যে কি হবে। তো এটাই হচ্ছে রাজাজি ফর্মুলা। আর শ্যামাপ্রসাদ মুখার্জি খুব প্রমিনেন্ট একজন লিডার আমাদের
আইএনএম পোর্শনে বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পোর্শনে ইনি হচ্ছেন আমাদের হিন্দু মহাসভার একজন মেম্বার ছিলেন, আমাদের আইএনসিরও মেম্বার ছিলেন, এবং সবচেয়ে ফেমাস যেটা, ইনি হচ্ছেন আমাদের ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার, ফার্স্ট ইউনিয়ন মিনিস্টার, ফার্স্ট ইউনিয়ন মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এটা খেয়াল রাখো। চলো, সংবিধান দিবস অর কনস্টিটিউশন ডে ইজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া অন, আচ্ছা কনস্টিটিউশন ডে কবে সেলিব্রেট করা হয়? আমরা জানি 26শে জানুয়ারি যে দিনটা ছিল সেটা হয়ে গেছে রিপাবলিক ডে। ঠিক আছে, কারণ ওই দিন কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছে। আচ্ছা, 26শে নভেম্বর যে ডেটটা 1949-এ যেদিন আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়, এইটাকে স্মরণ রাখার জন্য 26শে নভেম্বর ডেটটাকে বলা হয় কনস্টিটিউশন ডে। ঠিক আছে। আচ্ছা, 25শে জানুয়ারি আমরা যদি দেখি ন্যাশনাল ভোটার্স ডে বলা হয় এটাকে। আচ্ছা, 24শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর সেরকম ফেমাস। আচ্ছা, আহ 24শে ডিসেম্বর আমাদের হচ্ছে ন্যাশনাল কনজিউমার রাইটস ডে, ন্যাশনাল কনজিউমার রাইটস ডে। আর এটা যদি ইন্টারন্যাশনাল হয়ে যায়, ইন্টারন্যাশনাল কনজিউমার রাইটস ডে, সেটা হয়ে যাবে আমাদের 15 মার্চ। ঠিক আছে। আচ্ছা, আর 1 ডিসেম্বর আমরা মোটামুটি সবাই জানি এটা হচ্ছে এইডস ডে। ঠিক আছে, 1 ডিসেম্বর কি হচ্ছে আমাদের টোটাল ডে হিসেবে গেল। The Constitution of India protection of life and personal liberty is guaranteed under article, অর্থাৎ প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এটা কোন আর্টিকেলে গ্যারান্টেড আছে? এটা আর্টিকেল 21-এ গ্যারান্টেড আছে। আর্টিকেল 49 যদি আমরা দেখি, আর্টিকেল 49 অর্থাৎ আর্টিকেল 49-এ বলা হয়েছে যে ম্যান্ডেটস দ্য স্টেট টু প্রোটেক্ট মনুমেন্টস প্লেস অ্যান্ড অবজেক্টস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। ঠিক আছে, মনুমেন্টস প্লেস অ্যান্ড অবজেক্ট, অর্থাৎ যেগুলো হিস্টোরিক্যাল সিগনিফিকেন্ট আছে, সেই প্লেস গুলোর, মনুমেন্টস গুলোর, অবজেক্ট গুলোকে রক্ষা করা হচ্ছে সরকারের কর্তব্য। এটা হচ্ছে ডিপিএসপির একটা রাইট, বুঝতেই পারছো। আর্টিকেল 17 এটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে, এটা হচ্ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, টাচেবিলিটির কথা বলা আছে। আর এই 370 আর্টিকেল যেটা বর্তমানে নেই, এটা হচ্ছে স্পেশাল স্টেটাস বা স্পেশাল প্রভিশনস ফর জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটের জন্য ছিল, যেটা 2019 সালে রিভোক হয়ে গেছে বা রিপিল হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, the Indian Constitution provides for a form of government which is, ইন্ডিয়ান কনস্টিটিউশন কোন ধরনের গভর্নমেন্ট মানে ফর্ম করে? একটা হচ্ছে ফেডারেল, ইউনিটারি না কোয়াসি ফেডারেল? আচ্ছা, এখানকার অ্যান্সার হচ্ছে কোয়াসি ফেডারেল। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাকচুয়ালি কোয়াসি ফেডারেল গভর্নমেন্টে বিশ্বাসী। কেননা এই টার্মটা দিয়েছেন হচ্ছে কেসি হোয়ার বলে একজন ভদ্রলোক। কেসি হোয়ার বলে একজন ভদ্রলোক, তিনি এই কোয়াসি ফেডারেল টার্মটা দিয়েছেন। কোয়াসি ফেডারেল কথার অর্থ কি? অর্থাৎ নয় ফেডারেল নয় ইউনিটারি, দুটোর মাঝামাঝি। আমাদের কনস্টিটিউশনের ইউনিটারি ফিচার কি? না, ইউনিটারি ফিচার যদি আমরা দেখি, সিঙ্গেল সিটিজেনশিপ আমাদের, সিঙ্গেল কনস্টিটিউশন আমাদের। ঠিক আছে। আর ইউনিটারি ফিচার্স এর মধ্যে আমরা প্রথমেই দেখবো আর্টিকেল 1, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। ঠিক আছে, এটাও গেল একটা ইউনিটারি ফিচার্স এর মধ্যে। আর আমরা যদি এর ফেডারেল ফিচার্স এর মধ্যে দেখি, ফেডারেল ফিচার্স এর মধ্যে কি দেখবো? না, ফার্স্ট হচ্ছে সুপ্রিম কোর্ট সুপিরিয়র না বলে আমি যদি বলি বাই ক্যামেরাল লেজিসলেচার, বাই ক্যামেরাল লেজিসলেচার, এবং তার চেয়েও বড় ফেডারেল স্ট্রাকচার হচ্ছে শিডিউল 7,
শিডিউল 7-এ কি বলা আছে? ডিভিশন অফ পাওয়ার্স, যেখানে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এই তিনটে লিস্টের কথা বলা আছে, এবং ইউনিয়ন এবং স্টেটের মধ্যে আমাদের ডিভিশন অফ পাওয়ারের কথা বলা আছে। এটা একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে পড়ছে, তো তার জন্য আমাদের কনস্টিটিউশনকে বলা হয় কোয়াসি ফেডারেল মডেল অফ কনস্টিটিউশন। হোয়াট ইজ দ্য চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া, অর্থাৎ পলিটিক্যাল পাওয়ারের চিফ সোর্স কি? আমাদের ইন্ডিয়ার পলিটিক্যাল পাওয়ারের চিফ সোর্স যদি দেখি, আমরা যদি প্রিয়াম্বলটা একবার পড়ি, তাহলে প্রথমেই লেখা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভ solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give ourselves this constitution. এটা হচ্ছে আমাদের প্রিয়াম্বল। তাহলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এখান থেকে আমাদের প্রিয়াম্বল শুরু হচ্ছে, ঠিক আছে? তাই এটা হচ্ছে আমাদের চিফ সোর্স অফ পাওয়ার, ঠিক আছে? এখানে উই দ্য পিপল দিলে আরো ভালো হতো, ঠিক আছে? ব্যাপারটা আরো ভালো শোনাতো। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভ solemnly resolved to constitute India into a socialist, secular, into a sovereign, socialist, secular, democratic republic, ঠিক আছে? The Constitution of India is rigid, flexible, partly rigid, partly flexible. The Constitution of India is partly rigid and partly flexible. কেন বলছে? কারণ এটা একদম রিজিড কনস্টিটিউশন নয় যে অ্যামেন্ডমেন্ট করা যাবে না বা অ্যামেন্ডমেন্ট করতে প্রচুর কষ্ট হবে। কারণ আমরা দেখেছি কোনো বর্ডার অল্টারেশন বা এমনি নর্মাল কোনো কিছু চেঞ্জের জন্য এখানে সিম্পল মেজরিটির অপশন রয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো বর্ডার অল্টারেশনের ক্ষেত্রে আমরা সিম্পল মেজরিটিতে পাস করতে পারি, যেটা খুবই ফ্লেক্সিবল। আচ্ছা, তাহলে রিজিড কেন বলছি আমরা পার্টলি? না, রিজিড ধরো কোনো ফেডারেল ফিচার্সে চেঞ্জ করতে হবে, বা আমাদের কি বলবো প্রেসিডেন্সিয়াল ইলেকশনের প্রসিডিওরে চেঞ্জ করতে হবে, ইলেকশনের প্রসিডিওরে আমাদের চেঞ্জ করতে হবে, তখন কি করতে হবে? তখন আমাদের করতে হবে স্পেশাল মেজরিটি। এটা ছিল সিম্পল মেজরিটি, এখানে তখন চলে আসবে স্পেশাল মেজরিটি, এবং তার সঙ্গে হাফ অফ দ্য স্টেটের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির হচ্ছে অ্যাসেন্ট লাগবে, ঠিক আছে? তো তখন এটা অনেক কঠিন একটা প্রসিডিওর হয়ে যাবে, তার জন্য এটাকে বলা হচ্ছে পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল। দ্য প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া, আমি আগেও বলেছি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভ solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic. আচ্ছা, এইটা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজটা, এই যে কমাগুলো আছে, এইটা কিন্তু কনস্টিটিউশন যদি দেখো তোমরা, প্রিয়াম্বল কিন্তু এই কমাগুলো নেই, তাই কারেক্ট অ্যান্সার হচ্ছে এই কমাগুলো ছাড়াই হবে, এর মধ্যে কোনো গ্যাপ নেই, ঠিক আছে? সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক, এটা একটা ফ্রেজ, ফ্রেজটাকে এইভাবে ইউজ করা হয়েছে, এখানে কোনো কমা নেই, ঠিক আছে? এটা মাথায় রাখবে। Which one of the following officials has not been provided by the Indian Constitution? এর মধ্যে কোনটা ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্বারা প্রোভাইড করা হয়নি? ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, ডেপুটি স্পিকার অফ লোকসভা, ডেপুটি স্পিকার অফ স্টেট লেজিসলেশন, ডেপুটি প্রাইম মিনিস্টার। আচ্ছা, ডেপুটি প্রাইম মিনিস্টার বলে কোনো পদ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেই। ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা বলা আছে, চেয়ারম্যান অফ চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, এটা হচ্ছে আর্টিকেল 89-এ বলা আছে। আর স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোকসভা, এটা বলা আছে আমাদের আর্টিকেল 93-তে, ঠিক আছে? আর আমাদের ডেপুটি স্পিকার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কথা যদি বলা হয়, তাহলে সেটা বলা আছে আমাদের 178। আরেকটু ডিটেলস যদি আমরা জানি, তাহলে বর্তমানে স্পিকার আমরা জানি, এস দিয়ে বলছি, ওম বিড়লা। আচ্ছা,
ডেপুটি স্পিকার আমরা যদি দেখি, তাহলে তিনি আছেন হচ্ছে এম থাম্বিদুরাই থাম্বিদুরাই কারুর। ঠিক আছে, এইটা হচ্ছে নাম, এম থাম্বিদুরাই কারুর, উনি হচ্ছেন বর্তমান ডেপুটি স্পিকার। আর আমাদের চেয়ারম্যান অফ রাজ্যসভা, সি দিয়ে আমি ডিনোট করছি, উনি আছেন জগদীপ ধনকর, যিনি আগে আমাদের গভর্নর ছিলেন ওয়েস্ট বেঙ্গলের। এখন ওয়েস্ট বেঙ্গলের গভর্নর আছেন সিভি আনন্দ বোস। আর ডেপুটি চেয়ারম্যান দেখি, তাহলে সেটা হচ্ছে আমাদের হরিবংশ নারায়ণ হরিবংশ নারায়ণ সিং। ঠিক আছে, এখন হচ্ছে ডেপুটি চেয়ারম্যান। ওকে, চলো। হোয়াট ইজ দ্য প্রপার connotation of the term secularism? অর্থাৎ সেকুলারিজম টার্মটাকে কিভাবে তুমি এক্সপ্রেস করবে, মানে অ্যাজ এ কনস্টিটিউশনাল ওয়ে। দ্য স্টেট ইজ দ্য প্যাট্রন অফ অল রিলিজিয়ন্স, একদমই নয়। In affairs of the governments and formulation of the state policies, the state is not guided by the religious consideration, এটা একদম ঠিক, এই টার্মটাই। the state should promote dominant religion, এটা তো হবেই না। তাহলে এই দুটো বাদ যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি সেকুলারিজম কাকে বলবে? সেকুলারিজম হচ্ছে সেই জিনিসকে বলবো যেখানে স্টেট কোনো ঠিক আছে হস্তক্ষেপ করবে না, থেকে আরো বড় যেটা, সেটা হচ্ছে স্টেটের যে গভর্নমেন্ট বা ফরমেশনের ক্ষেত্রে কোনো রিলিজিয়াস ইনফ্লুয়েন্স থাকবে না। ঠিক আছে, পলিসি মেকিং এর ক্ষেত্রে, সবকিছু ক্ষেত্রে স্টেট নিজস্ব একটা গাইডেন্স থাকবে রিলিজিয়াস কনসিডারেশনের বাইরে গিয়ে। ঠিক আছে, সেটাই হচ্ছে সেকুলারিজম। হোয়াট ডাজ দ্য টার্ম সোভেরেন ইমপ্লাইজ? সোভেরেন কথাটার অর্থ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইন ইটস অ্যাফেয়ার্স, সেটাকে বলছে হচ্ছে সোভেরেন, এই টার্মটার অ্যাকচুয়াল মানে। ঠিক আছে, তো সোভেরেন মানে হচ্ছে ফ্রি ফ্রম ইন্টারনাল কন্ট্রোলস, একদম নয়। ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোলস, এই অপশন এটা হচ্ছে অ্যান্সার। মানে অর্থাৎ বিদেশি কোনো শক্তির আমাদের উপর হাত থাকবে না, আমরা নিজেদের অ্যাফেয়ার্স, পলিটিক্যাল এবং কালচারাল সোশ্যাল অ্যাফেয়ার্স আমরা নিজেরা ঠিক করতে পারবো, সেটাই হচ্ছে সোভেরেন। The system of India democracy is biparty parliamentary nature, multi-party parliamentary nature, presidential form of government. কারণ আমরা জানি এখানে প্রচুর পার্টি আমাদের আছে ইন্ডিয়াতে। আর বাই পার্টি মানে হচ্ছে যেটা দুটো পার্টি আমাদের নয়, অনেক রকমের পার্টি আছে, তাই এটা মাল্টি পার্টি পার্লামেন্টারি নেচার। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আমরা নয়, কারণ আমরা জানি প্রেসিডেন্ট আমাদের হচ্ছে নমিনাল হেড, আমাদের অ্যাকচুয়াল হেড হচ্ছে কিন্তু প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্ট হচ্ছে আমাদের নমিনাল হেড। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, এটা হচ্ছে একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের নেচার। আমাদের গভর্নমেন্টের মেন ফান্ডা হচ্ছে এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। ঠিক আছে, সো আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এবং এটা একটা মাল্টি পার্টি পার্লামেন্টারি। The Constitution of India is neither purely federal nor purely unitary, but is a combination of both. এটা কে বলেছে? এটা বলেছেন আমাদের একজন কনস্টিটিউশন বিশেষজ্ঞ, তিনি হচ্ছেন ডিডি বাসু। ডিডি বাসু এই উক্তিটা করেছেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ নাইদার পিওরলি ফেডারেল নর পিওরলি ইউনিটারি বাট ইজ এ কম্বিনেশন অফ বোথ। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, হোপ ইউ এনজয়েড দ্য সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।